খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। মায়ানমারের পর এবার ভূমিকম্প নেপালে, কেঁপে উঠল উত্তর ভারত। মোদি সাক্ষাতে হাসিনাকে ফেরত চাইলেন ইউনুস, পাল্টা হিন্দু নির্যাতন মনে করালো দিল্লি। শুল্ক মিসাইল ছুড়েছিল ট্রাম্প, 48 ঘন্টার মধ্যে পাল্টা মার চীনের। চাকরিহারা শিক্ষক সম্মেলনে মমতার যোগদানের পাল্টা, 7 তারিখ কালীঘাট চলোর ডাক শুভেন্দুর। মুসলিমরা বৈষম্যের শিকার, সংসদ পাশ হতেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট, দিনে দুপুরে গুলি বৃষ্টিতে আতঙ্ক এলাকায়। ফিরে এসো রাহুল, পন্থ ফের ব্যর্থ হতেই পন্থ ভাগাও, লখনৌ বাঁচাও স্লোগান সমর্থকদের। ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই মুখভার আকাশের, কয়েক ঘন্টায় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আসছি বিস্তারিত খবরে। মায়ানমার আতঙ্ক এবার নেপালে। শুক্রবার সন্ধ্যা 7:52 নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ। গোটা উত্তর ভারতে অনুভূত হলো এই কম্পন। স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। রিক্টার স্কেলে এই ঘটনায় ভূমিকম্পর মাত্রা ছিল 5। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী 7:52 নাগাদ হঠাৎ এই কম্পন অনুভব করেন স্থানীয়রা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় 20 কিলোমিটার নিচে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে গোটা উত্তরের ভারতের অনুভূত হয়েছে এই কম্পন। সাম্প্রতিক মায়ানমারে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। উল্লেখ্য, সম্প্রতি তীব্র ভূমিকম্প কেঁপে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7, যার উৎপত্তি স্থল সে দেশের সাংগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভারত বাংলাদেশেও প্রভাব পড়ে এই ভূমিকম্পের। এছাড়া মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেশী থাইল্যান্ডও। সেখানেও ভেঙে পড়ে একের পর এক বহুতল ব্রিজ। কয়েক মিনিটের ব্যবধানে ফের কম্পন অনুভূত হয়। সেই আফটার শকের মাত্রা ছিল 6.7। এরপরও চলতে থাকে লাগাতার আফটার শক। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 2,500 মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইলেন উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। অন্যদিকে বাংলাদেশের মাটিতে হিন্দুদের ওপর চলতে থাকা বেলাগাম হিংসার ঘটনায় ইউনুসকে কড়া বার্তা দিলেন মোদিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘদিন ধরে সাক্ষাৎ করতে চাইছিলেন ইউনুস। তবে ভারত সরকারের তরফে শুরুতে এই বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়া হলেও পরে ঠিক হয় ব্যাংককের বিমস্টেক সম্মেলন হবে এই দ্বিপাক্ষিক বৈঠক। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠক শেষে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সীমান্তে অনুপ্রবেশ ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপ করার প্রস্তাব দেন ভারত প্রধানমন্ত্রী। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের জুন বিদ্রোহের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। বিরোধী শিবিরের সঙ্গে সর্বদল বৈঠকের পর সর্বসম্মতিতে তাকে এদেশে আশ্রয় দেয় মোদী সরকার। বাংলাদেশে তার বিরুদ্ধে গণহত্যা সহ বহু মামলা দায়ের হয়েছে। ইউনুস উপদেষ্টা সরকারের দায়িত্বে আসার পর বন্দি চুক্তিতে হাতিয়ার করে বারবার হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। তবে ভারত এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে খুন করা হতে পারে। বুধবার গভীর রাতে শুল্ক মিশন ছুড়েছিল ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর 34% কর চাপানোর ঘোষণা করেন তিনি। জানিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছিল বেজিং। হুঙ্কার দেওয়া হয়েছিল পাল্টা বদলা নেওয়ার। আর 48 ঘন্টা কাটতে না কাটতেই শুল্ক যুদ্ধের আগুনে ঘি ঢেলে আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করল শি জিনপিং এর দেশ। এবার চীনের এই পাল্টা মারের প্রতিশোধ মার্কিন প্রেসিডেন্ট কিভাবে নেবেন, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মহল। কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা,
ক্রমেই এভাবে বেলাগাম হচ্ছে বাণিজ্য সংঘাত, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। গত বছরের নভেম্বরের নির্বাচনে জিতে ফের আমেরিকার মসনদে বসেন ট্রাম্প। আর ক্ষমতায় ফিরেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যে দেশ আমেরিকার পণ্য যতটা শুল্ক চাপিয়ে থাকে, 2 এপ্রিল থেকে সেই দেশের পণ্য পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। সেই মতোই গতকাল বুধবার ভারতীয় সময় রাত 1:30 নাগাদ পারস্পরিক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। চীনে থেকে আমদানি করা পণ্যের উপর 34% শুল্ক আরোপ করে হোয়াইট হাউস। এর পরের দিনেই অর্থাৎ বিবৃতি দিয়ে চীনের বাণিজ্য মন্ত্রক বলেন, অবিলম্বে এই শুল্ক বাতিল করতে হবে আমেরিকাকে, না হলে বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন বিপন্ন হবে। এইভাবে বাণিজ্য যুদ্ধ কেউ জয়ী হতে পারে না, এর মূল্য চোকাতে হবে আমেরিকাকে। শীর্ষ আদালতের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ভুল প্যানেলের যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হওয়ার শাস্তি হিসাবে রাতারাতি বেকার হয়ে গিয়েছে তারা। চাকরিহারারা যোগ্য শিক্ষকরা নিজেদের অধিকারের দাবিতে আগামী 7 এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোরে সমাবেশ করবেন। তাদের পাশে থেকে সেই সমাবেশে যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরই তিনি একথা ঘোষণা করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচির পাল্টা দিতে পথে নেমেছে বিজেপির যুব মোর্চা। একই দিনে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে, কলকাতায় মিছিল হবে বলে ঘোষণা করেছে তারা। আচমকাই ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে, তার মোকাবিলা কিভাবে হবে সেই আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী 7 তারিখ সমাবেশ আয়োজন করেছেন সদ্য চাকরিহারারা 26,000 শিক্ষক। সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ হবে। এই দুঃসময়ে যাতে কেউ ভেঙে না পড়েন সেই মানবিক সমর্থন জানাতে তার ওই সমাবেশ যোগদান। মনে করা হচ্ছে ওই দিন পরবর্তী আন্দোলনের রূপরেখাও ঠিক করবেন চাকরিহারারা। এরই পাল্টা দিতে বিজেপিও একই দিনে কর্মসূচি নিয়ে পথে নামছে। শুক্রবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি তুলে দিয়ে ওই দিন কালীঘাট চলোর অভিযান নামছেন তারা। সংখ্যাগরিষ্ঠতার জেরে সংসদের 2 কক্ষে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি অনুমোদন দিলে এবার আইনে পরিণত হবে বিলটি। তবে তার আগে এই বিলের বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হলো মামলা। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, এমনই অভিযোগ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। বিল সংসদে পাশ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বিহারের কিষানগঞ্জের সাংসদ মোহাম্মদ জাওয়েদ। তিনি আবেদনে লিখেছেন, এই বিল সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। সংবিধানের 14, 24, 26, 29 এবং 300 ধারা লঙ্ঘন করছে বিলটি। যে ধারা উল্লেখ করা হয়েছে তা হলো সমানাধিকার, ধর্মাচরণের অধিকার, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং সম্প্রীতির অধিকার। সংসদ আরও অভিযোগ করেছেন, বিলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে। শুধু তাই নয়, এই বিলে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে, যার বিরোধিতা করেন সংসদ।